ভূতেরা এখানে গল্প বলে, ভয়ের গল্প, মজার গল্প, প্রেমের গল্প। পাঁচ মেশানো ভূতের গল্পের স্টেশন। ভূতেরা এখানে গল্প বলে। আজকের অডিও স্টোরি দোলনা। কাহিনী অমিতাভ বসু আর করবীর ছোট্ট সংসার। বলা চলে ওদের শান্তির নীড়। কৌরব ভালো চাকরি করে, অফিস থেকে সারাক্ষণ গাড়ি পায়, পায় ফোন, ফ্ল্যাট, সবই অফিসের। আর করবী, ওর ছবি আঁকার নেশা আছে, মাঝে মধ্যে গান টানো একটু আড্ডু করে, দু চারখানা রবীন্দ্রসঙ্গীত সে ভালোই গায়। আর অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়ার পরে বাইরের ঝোলানো বারান্দায় বসে কৌরব করবীর একটা রবীন্দ্রসঙ্গীত অন্তত শুনবেই। কৌরব বলে, সারা দিনের শেষে এই সময়টুকুই কেবল পার্থিব গণ্ডি থেকে সামান্য মুক্তি। সব মিলিয়ে তাই কৌরব করবীর একটা মিষ্টি ছোট্ট সংসার। আর এই সংসারে সম্প্রতি আর একজন এসেছে, সে ওদের ছেলে বান্টি। বান্টির বয়স এখন 3 মাস। কদিন থেকেই করবী কৌরবকে বলছে, এই শুনছো, বান্টির একটা দোলনা আনবে। দোলনা? এখনই? কি বলছো তুমি? এই তো দোলনায় দোল খাবার বয়স। বান্টি দোলনায় দোল খাবে, কখনো ঘুমোবে, কখনো কানবে, কখনো দোলনায় শুয়ে হাসবে। বান্টির জন্য দোলনা আমার চাই, এক্ষুনি চাই। বেশ বেশ, দেখি আজই যদি অফিস থেকে ফেরার সময় করতে পারি, তাহলে বান্টির জন্য দোলনা নিয়ে আসবো। না না না, সে হবে না, আমিও তোমার সঙ্গে যাব। বান্টির দোলনা আমি নিজে মানে আমরা দুজনে একসঙ্গে পছন্দ করে কিনবো। বেশ, তাহলে আর 2 দিন অপেক্ষা করো। আজ বৃহস্পতিবার, সামনের শনিবার তুমি 2 নাগাদ আমার অফিসে চলে আসবে। তারপর দুজনে বেরিয়ে পছন্দ মতো বান্টির জন্য দোলনা কিনে নেব, কারণ এর আগে আমার সময় হবে না। সেই ভালো, শনিবারই তাহলে বেরোবো। শনিবার নির্ধারিত সময়ে করবী কৌরবের অফিসে এলো এবং এরপর ওরা দুজনে দোলনা কিনতে বেরোলো। বউবাজারে অনেক ভালো ভালো সব ফার্নিচারের দোকান আছে, ওরা তাই বউবাজারে এলো। এখানে এসে প্রথম দোকানে ঢুকেই ওদের একটা দোলনা ভারী পছন্দ হলো। এক কথায় দোলনাটি অপূর্ব। তবু করবী কৌরবকে বলে, চলো আরো কোনো দোকানে ঘুরে দেখি, যদি আরো ভালো কিছু পেয়ে যাই। আর না পেলে তো এটা আছে। কৌরব বলে, তা এর চাইতে সুন্দর দোলনা আর পাবে কি? যখন দেখতে চাইছো চলো। এরপর ওরা আরো অনেক দোকান দেখলো, কিন্তু না, প্রথম দোকানে যে দোলনা দেখেছে তার ধারে কাছে কোনো দোলনা আসে না। তাই ওরা আবার প্রথম দোকানেই ফিরে এলো। দোকানের মালিক ভদ্রলোক ওদের দেখে বললেন, আমি জানতাম এর চাইতে ভালো এবং সুন্দর দোলনা আর কোথাও পাবেন না, কারণ এই দোলনার যে ডিজাইন এক ভদ্রলোক কোথা থেকে যে সংগ্রহ করেছিলেন আমি জানি না। আমি এই লাইনে আজ 32 বছর আছি, এমন ডিজাইন আমি এর আগে কখনো করিনি। অবশ্য শেষ পর্যন্ত ওরা দোলনাটা নিতে পারেননি। ওরা মানে যারা দোলনাটার অর্ডার দিয়েছিলেন তারাও আপনাদের মতো স্বামী স্ত্রী এসেছিলেন। ওরাও খুব শৌখিন, নয়তো বুঝতেই পারছেন এমন ডিজাইনের দোলনা হাজারে একটা দেখা যায় না। আপনাদের কপাল ভালো, তাই পেয়ে গেলেন। এবারে করবী প্রশ্ন করে, ওরা দোলনাটা নেননি কেন? কৌরব একসময় বাধা দিয়ে বলে, তারা নেননি কেন তা নিয়ে আমাদের আর কি প্রয়োজন? না নেওয়ার নানান কারণ থাকতে পারে। আপনি ঠিকই বলেছেন স্যার, ওরা নেননি কেন তা নিয়ে আপনাদের কি দরকার?
বরং সব না জানাই ভালো। আসুন, দোলনাটা আপনাদের গাড়িতে তুলে দিই। এই বলে দোকানের মালিক ভদ্রলোক কুলিদের ডেকে দোলনাটা কৌরবদের গাড়িতে তুলে দিতে বললেন। কৌরব দোলনার দাম মিটিয়ে দিয়ে করবীকে নিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। গাড়ি করে বাড়ি ফিরতে ফিরতেই কয়েকবার করবী দোলনাটাকে ধরে দেখলো। হ্যাঁ, ওরা গাড়ির সিটেই দোলনাটা নিয়েছিল। করবী দোলনাটা দেখতে দেখতে কৌরবকে বলে, সত্যি দোলনাটা দেখবার মতো। তুমি বলো, দোলনা তো আমরা কতই দেখেছি, কিন্তু এমন দোলনা আগে কখনো দেখেছো? কৌরব বলে, তাহলে বলো, আমার বানটি খুব লাকি। করবী বলে, সে আর বলতে, কোনো অর্ডার না দিয়ে এমন রেডিমেড দোলনা পাওয়া এই লাখ ছাড়া আর কি। আর এর পরের দিন মানে রোববার সারা সকাল ধরে কৌরব আর করবী ওদের বেডরুমে বানটির দোলনা লাগানোর ব্যবস্থা করলো। দোলনা টাঙিয়ে সেই দোলনায় ছেলেকে শুইয়ে অনেকক্ষণ বসে সেই দৃশ্য ওরা দেখলো। কি সুন্দর দেখাচ্ছে বানটিকে। বানটি দেখতে এমনিতেই সুন্দর, ফর্সা, তার উপর সুন্দর দোলনা, সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছিল দোলনায় শুয়ে থাকা বানটিকে। ওদের স্বামী স্ত্রীর বুকটা যেন পরম তৃপ্তিতে ভরে যায়। ওদের পাশের ফ্ল্যাটের মিসেস বোস, যিনি তার স্বামী রাঘবেন্দ্র বোসের সঙ্গে দুই ছেলে রাজা আর কুমারকে নিয়ে বছরে 6 মাস অন্তত কন্টিনেন্টে থাকেন, তিনি পর্যন্ত এসে বানটির দোলনা দেখে মুগ্ধ হয়েছেন। বলেছেন করবীকে, ভাই, গর্ব করে বলছি না, বাইরে অনেক দেশ ঘুরেছি, বহু কায়দা দুরস্ত পরিবারে গেছি, তবে এমন সুন্দর দোলনা এর আগে আমি কখনো কোথাও আর দেখিনি। তা করবি, তুমি ডিজাইনার দোলনা পেলে কোথা থেকে? এমন নকশা রং, সত্যি এই দোলনার তুলনা হয় না। করবী বলে, আসলে কি জানেন মিসেস বোস, এইসব নকশা ডিজাইন আমরা কিছুই দিইনি। এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা ডিজাইনে এই দোলনাটা করার অর্ডার দিয়েছিলেন, তারপর কোনো কারণে ওরা আর দোলনাটা নেননি। এমন এক সময় আমরা ওই দোকানে গিয়ে পড়ি, বলতে পারেন যোগাযোগ। এমনি আরো অনেকেই ওদের দোলনার প্রশংসা করেন। এর দিন 3 বাদের ঘটনা। কৌরব অফিসে বেরিয়ে গিয়েছে, করবী কল ঘরে। বানটি দোলনায় ঘুমোচ্ছে, করবী দেখে গিয়েছে। বাড়ির কাজের মেয়ে গীতা রান্নাঘরে কাজ করছিল। করবী এরই মধ্যে কলঘর থেকে গীতাকে ডেকে বলে, গীতা, দোলনায় বান্টি একা একা ঘুমোচ্ছে, একবার দেখে আয়। দেখায় তো শিশু করে তার মধ্যে শুয়ে আছে কিনা। ঠিক আছে বৌদি, যাচ্ছি। বৌদি, শিগগিরই এসো। বান্টি, বান্টি দোলনাতে নেই, একে শুয়ে আছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, দোলনায় বান্টি নেই, বান্টির বদলে একটা ফুটফুটে সুন্দর মেয়ে শুয়ে আছে। কলঘর থেকে হুড়মুড়িয়ে ছুটে এলো করবী। কি কি বলছিস তুই? কি সর্বনাশা কথা, দেখি। দোলনার কাছে রুদ্ধশ্বাসে ছুটে এসে করবী দেখে, না, দোলনায় বানটি শুয়ে অঘরে ঘুমোচ্ছে। করবী রেগে গিয়ে গীতাকে বলে, কি রে তুই, পাগল না অন্ধ হয়ে গেছিস? কি মেরে তুই, আমি তো আর একটু হলে হার্টফেল করে যেতাম। গীতা কিন্তু তখনও স্বাভাবিক নয়, ভয়ে সে কাঁদতে থাকে। করবীকে বলে, আমি সত্যি বলছি বৌদি, আমি পেটুকে পরিষ্কার দেখছি, একটা মেয়ে বান্টির জায়গায় বান্টি দোলনায় ঘুমোচ্ছে। আমায় বিশ্বাস করো, তা নইলে আমি তোমাকে কখনো অমন চিৎকার করে ডাকি। তা এখন তুই দোলনায় কাকে দেখছিস? এখন তো পরিষ্কার আমার বান্টিকে দেখছি। ঠিক আছে, যা তোর কাজ করগে। যাই হোক, সেদিন ওই পর্যন্তই। গীতার মনে কিন্তু একটা বিরাট ধোঁকা থেকে গেল। করবীও কিছুক্ষণ ব্যাপারটা নিয়ে ভাবল বটে, তারপর সেও স্বাভাবিক হয়ে গেল। কৌরব বাড়ি ফিরলে
করবী কৌরবকে ঘটনাটা বলল বটে, তবে কৌরব এতে তেমন কোনো গুরুত্ব দিল না। করবী তারপর আর কিছু ভাবে না। কদিন পরের ঘটনা। কৌরব যেমন বেরিয়ে যায় অফিসে, তেমনি বেরিয়ে গিয়েছে। বানটিকে দোলনায় ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে রান্নাঘরে দুপুরের কিছু কাজ সারতে গিয়েছে করবী। তারপর গীতাকে আরো কিছু কাজ দিয়ে নিজের ঘরে এলো করবী। তারপরেই করবীর বিকট চিৎকার। সঙ্গে সঙ্গে গীতা ছুটে আসে। করবী তখনও কাঁপছে, শাড়ির আঁচলে নিজের চোখ দুটো ঢাকা। কোন ক্রমে ভয় ও কান্না জড়িত কণ্ঠে গীতাকে বলে, গীতা, 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 কি হয়েছে বৌদি? কি হয়েছে? দেখ গীতা, দেখ, বান্টির দোলনায় ও কার মেয়ে শুয়ে আছে। আমার বান্টি কোথায়? বান্টি, বান্টি। গীতা বলে, কি যাতা বলছো বৌদি? এই তো আমাদের বান্টি শুয়ে আছে দোলনায়। কি সুন্দর সে ঘুমোচ্ছে, দেখো না বৌদি, দেখো। তুই ঠিক বলছিস, ঠিক বলছিস, বান্টি শুয়ে আছে। হ্যাঁ বৌদি, হ্যাঁ, তুমি চোখ থেকে শাড়ির আঁচল সরিয়ে দেখো, আমাদের বান্টি দোলনায় শুয়ে ঘুমোচ্ছে। করবী এরপর দোলনার কাছে ভয়ে ভয়ে এগিয়ে আসে। দেখলো, হ্যাঁ ঠিকই তো, বান্টি দোলনায় শুয়ে ঘুমোচ্ছে। তবে করবী একটু আগে কি দেখলো? এত বড় ভুল হতে পারে? গীতাও কি তাহলে সেদিন এমন ভুল দেখেছিল? কিন্তু কেন এমন সব হচ্ছে? মনটা করবীর সারাদিন খারাপ থাকে। অফিসে কৌরবকে ফোনে এসে খবরটা অবশ্য জানালো। কৌরব ব্যাপারটাকে কোনো গুরুত্ব দেয় না। সে বলে, ও কিছু না, বানটিকে আমরা সবাই প্রায় চোখে হারাই, তাই এমন সব দেখলে। তারপর ফোনের মধ্যেই হেসে ব্যাপারটাকে হালকা করে দেয় কৌরব। কৌরব অফিস থেকে বাড়ি গিয়ে আবার সব ঘটনা শুনে ভাবে, সমস্ত বিষয়টা সে আবার হালকা করে দেখে। করবীকে বলে, ও কিছু না, চলো আজ তোমাকে বরং ময়দান থেকে ফুচকা খাইয়ে নিয়ে আসি, নয়তো ভেলপুরি। অবশ্য কৌরবী যখন বিষয়টাতে গুরুত্ব দেয় না, তখন করবীও ধীরে ধীরে ঘটনাটা ভুলে যেতে চেষ্টা করে। কিছুদিন পরের ঘটনা। দরজার বেল বাজল। গীতা ঘরের কাজ করছিল। করবী বেল শুনেই বুঝল কৌরব অফিস থেকে ফিরেছে। বান্টি করবীর কোলে ছিল। এবারে সে বান্টিকে তাড়াতাড়ি দোলনায় শুইয়ে দিয়ে সেখান থেকে যাই বলে ছুটে গেল কৌরবকে দরজা খুলে দিতে ড্রয়িং রুমের জন্য কিছু ফুল হাতে ঘরে ঢুকলো কৌরব। ফুলগুলো করবীর হাতে দিয়ে সে প্রশ্ন করে, বান্টি কোথায়? দোলনায় শুয়ে দিয়ে এসেছি, খুব ফাঁক পা ছেড়ে খেলছে। যাও তুমি ঘরে গিয়ে বান্টিকে দেখো, আমি ততক্ষণে ফুলগুলো ড্রয়িং রুমে সাজিয়ে দিয়ে আসি। বেশ, তথাস্তু। এই বলে কৌরব সোজা এসে তাদের বেডরুমে ঢোকে। পরক্ষণেই কৌরবের চিৎকার, করবী, করবী, বান্টির দোলনায় কে শুয়ে? বান্টি কোথায়? কি বলছো তুমি? এই মাত্র বান্টিকে রেখে এলাম। পাশের ড্রয়িং রুম থেকে ছুটে আসে করবী। দোলনাটার কাছে গিয়ে বলে, কি যাতা বলছো? এই তো আমাদের বান্টি শুয়ে আছে। এবারে কৌরব তার দু চোখের ওপর থেকে রুমাল সরিয়ে ধীরে ধীরে দোলনার কাছে এগিয়ে আসে। হ্যাঁ, এই তো এখন বান্টিকেই দেখছি। কিন্তু একটু আগে তাহলে ঘরে প্রথমে ঢুকে কাকে দেখলাম? পরিষ্কার দেখলাম একটা মেয়ে বান্টির জায়গায় শুয়ে। আচ্ছা করবী, এর আগে তুমি গীতা দুজনেই একটা মেয়েকেই দোলনায় দেখে ভয় পেয়েছো, যেমন আজ আমি দেখলাম। তা মেয়েটাকে কেমন দেখতে ছিল? দেখো, তা আমি তো ভালো করে তাকিয়ে মেয়েটাকে দেখিনি, কারণ ভয়ে আমার চোখ প্রথমে বুঝে এসেছিল। তবু তার মধ্যে যতটুকু দেখেছি, তারপর যেমন গীতা বলেছে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে, গোলগাল শরীর, বয়সটা আমাদের বান্টির মতোই হবে। ঠিক তাই করবী, আমিও একই জিনিস দেখেছি, কিন্তু ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। তবে হ্যাঁ, বানটিকে আজ থেকে আর দোলনায় শুয়ে কখনো একা ঘরে রাখবে না। আমরা কেউ একজন ঘরে থাকবো,
আপাতত এটাই সিদ্ধান্ত। এই বলে কৌরব এক গ্লাস জল খেয়ে কিছুটা ধাতস্থ হলো। আর কৌরবের নির্দেশ মতোই সব ব্যবস্থা হলো। বানটিকে এরপর থেকে কখনো আর একা রাখা হয় না। করবীর মা থাকেন বালিগঞ্জে। খবরগুলো শুনে তিনি ওদের বাড়ি থেকে একটা কাজের ছেলেকে করবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। ছেলেটির নাম রাজেন। এই রাজেন সারাদিন বানটির কাছে বসে থাকে। অবশ্য এর পর আর এমন ঘটনা ঘটেনি। এর বেশ কিছুদিন পরের ঘটনা। অনেক দিন থেকে কৌরবের সহকর্মী লেবার অফিসার স্বপনবাবু বলছিলেন কোথাও একদিন ফ্যামিলি নিয়ে আউটিংয়ে যাওয়ার কথা। তাই কোনো এক ছুটির দিনে করবী ও বানটিকে নিয়ে কৌরব আউটিংয়ে বেরিয়েছিল। ওদের সঙ্গে অবশ্যই গীতা ও রাজেনও ছিল। যেমন স্বপনবাবু এসেছিলেন ওর ডাক্তার স্ত্রী গার্গী আর একমাত্র ছেলে সোমশুভ্রকে সঙ্গে নিয়ে। ওদের সঙ্গে বাড়ির কাজের মেয়েটিও ছিল। খুব উপভোগ্য হয়েছিল ওদের আউটিং। করবী দত্তর রবীন্দ্রসঙ্গীত, গার্গীর আবৃত্তি, কৌরব আর স্বপনবাবুর রান্নার লড়াই, সোমশুভ্র আর বান্টির খেলা, সব মিলিয়ে ওদের দিনটা উপভোগ্য হয়ে ওঠে। খুব ভোরে ওরা বেরিয়েছিল। সন্ধ্যের আগেই আবার কৌরবরা ফিরল। কিন্তু একই কৌরব বাড়ি ফিরে দেখে ওদের ফ্ল্যাটের সামনে অনেক লোক দাঁড়িয়ে। ওদের ফ্ল্যাটের পাশের বাড়িতে থাকেন অনন্ত ঘোষ। তিনি তো কৌরবকে দেখে রাগে ফেটে পড়েন। এই যে কৌরব, বলো তো তোমাদের কি কাণ্ড? হ্যাঁ, আমি তোমাকে খুব সিরিয়াস ছেলে বলে জানতাম, অথচ তুমি বাড়ির ভেতরে কোনো বাচ্চাকে রেখে দরজা জানলা বন্ধ করে বেরিয়ে গেছো। কি বলছেন আপনি মিস্টার ঘোষ? আপনি তো জানেন না আমাদের কেবল একটাই বাচ্চা, বান্টি। ওই তো দেখুন, সে তার মায়ের কোলে। তাহলে সকাল থেকে তোমার বাড়ির মধ্যে থেকে কার বাচ্চা কাঁদছে বলো তো? খালি চিৎকার করছে। আমার বাড়ির ভেতরে বাচ্চা কাঁদছে? এই সময়ে সেখানে উপস্থিত অনেকেই একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই, আমরা সবাই প্রায় শুনেছি সেই কান্না। পাড়ার ছেলে অজয় বলে, আমি তো ভেবেছিলাম আপনাদের দরজা জানলা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে যাব। একটা কচি বাচ্চার কান্না সহ্য করা যায়? কি জানি কাঁদতে কাঁদতে বাচ্চাটা এত খিদের জ্বালা শেষ হয়ে গেল কিনা। এর মধ্যে সত্যি আবার সেই কান্না শোনা গেল কৌরবের ফ্ল্যাটের ভেতর থেকে। পরিষ্কার এক শিশুর কান্নার সুর ভেসে আসছে। সকলে আবার স্তম্ভিত। কৌরব যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। সে খুব নার্ভাস হয়ে পড়ে, করবীও তাই। তবু তার মধ্যেই করবী ফ্ল্যাটের চাবিটা অভয়ের হাতে তুলে দিয়ে বলে, তুমি দেখো তো অজয়, ব্যাপারটা কি? অন্যান্য সকলে তখন স্তব্ধ হয়ে কৌরব দত্তের ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে। পাড়ার ছেলে অভয় দরজা খুলে বাড়ির ভেতর ঢুকলো। তখনও কিন্তু ফ্ল্যাটের কোনো একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। আর সেই কান্নার সুর অনুসরণ করে অভয় সোজা কৌরবের বেডরুমে ঢুকে পড়ে। কৌরব দা, তাড়াতাড়ি আসুন, এসে দেখুন আপনার বেডরুমের দোলনায় একটা ছোট মেয়ে কেমন শুয়ে কাঁদছে। কৌরব একা নয়, সবাই একেবারে কৌরব করবীর সঙ্গে হুড়মুড় করে ওদের ফ্ল্যাটে ঢুকে পড়ে। ছুটে আসে ওদের বেডরুমের দোলনার কাছে। কিন্তু একই, কোথাও তো কিছু নেই, খালি দোলনা। কৌরবের বেডরুমে হাওয়ায় মৃদু মৃদু দোল খাচ্ছিল। সবচাইতে বেশি বিস্মিত অজয়। এই তো এক্ষুনি মেয়েটা দোলনায় ছিল, কাঁদছিল। তা মেয়েটা পলকে কোথায় গেল? নেই কেন কান্নার শব্দ? অনেক লোক একসঙ্গে কৌরবের বেডরুমে দাঁড়িয়ে স্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, অথচ এরা সকলেই কান্নার শব্দ শুনেছে। মেয়েটিকে অবশ্য সবাই দেখেনি, কেবল অভয় দেখেছিল। করবী বানটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভয়ে যেন ক্রমশ ছোট হয়ে যাচ্ছিল। অবশ্য এরপর ধীরে ধীরে নির্বাক অনেকেই চলে যেতে থাকে। কেউ কেউ আলাদা আলাদা হয়ে ছোট ছোট দলে
এখানে ওখানে নানা সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তারই মধ্যে করবী ধীরে ধীরে কৌরবের কাছে এগিয়ে এসে বলে, খুনি আজ আগে দোলনাটাকে বিদায় করো, যে দোকান থেকে এনেছো সেই দোকানে ফেরত দিয়ে দাও। কিন্তু আজ একটু বাদে একাডেমি অফ ফাইন আর্টসের অনুষ্ঠানে যাবে না? সৌম্য মিত্র, শাওলি মিত্র, সৌমিত্র চ্যাটার্জিদের কবিতা পাঠ। তোমাকে আমি যা বললাম তাই করো, কারণ যেদিন থেকে এই বাড়িতে দোলনাটা ঢুকেছে সেদিন থেকে যত অশান্তি আর ভুতুড়ে কাণ্ডটা শুরু হয়েছে। অজয়, তুমি ভাই তোমার দাদাকে একটু হেল্প করো, দোলনাটাকে খোলো, খুলে ওই গাড়িতে তুলে দাও। তোমার দাদা গিয়ে আজই দোকানে এটা ফেরত দিয়ে আসবে। কার্যত তাই হলো। কৌরব দোলনাটাকে গাড়িতে তুলে তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে গেল। সোজা কৌরব চলে এলো বউবাজারের সেই দোকানে। কিন্তু একই দোকানের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। কৌরব হতাশ হয়ে ফিরে আসছিল। ঠিক এই সময় কোট প্যান্ট পরা সুন্দর চেহারার এক ভদ্রলোক কৌরবকে ডাকলেন। শুনুন, কি ব্যাপার? আপনি কাউকে খুঁজছেন? না, মানে এই ফার্নিচারের দোকানে এসেছিলাম, কিন্তু দোকান তো দেখছি বন্ধ। আজ শনিবার তো, তাই দোকান একটু তাড়াতাড়ি বন্ধ হয়। তা কি ব্যাপার আমাকে বলতে পারেন? আমি এই দোকানের একজন পার্টনার। কিন্তু আপনাকে তো আগে দেখিনি। কি করে দেখবেন? আমার দাদাই দোকানে বসেন, আমি অন্য বিজনেস দেখি। সম্প্রতি কদিন দাদা খুব অসুস্থ, তাই দোকানে আমাকে আসতে হচ্ছে। তো আপনার যা বলার বলুন, আমাকে আপনি বলতে পারেন। না, মানে একটা দোলনা আপনাদের দোকান থেকে কিনেছিলাম, আমার পাকা রসিদ আছে। এখন সেই দোলনাটা ফেরত দিতে চাই। স্বচ্ছন্দে। কোথায় সেই দোলনা? ওই তো আমার গাড়িতে। ও, সেই সুন্দর দোলনাটা। আপনি জানলেন কি করে? কেন জানবো না? আমি কি দোকানে কখনো আসি না নাকি? আপনি এক কাজ করুন, আমার গাড়ি ওই আপনার গাড়ির সামনেই রয়েছে, ওই সাদা গাড়িটা। হ্যাঁ, ওই গাড়িতে মালটা তুলে দিন। আমি আজ ওটা বাড়িতেই নিয়ে যাব। কে আবার এখন দোকানে, মানে মুশকিল হলো যে এখন আবার দোকান খোলা অনেক ঝামেলা, লোকজনও সব চলে গেছে। আপনি আমার ওই গাড়িতে ওটা তুলে দিন। কৌরব ভদ্রলোকের নির্দেশ মতো তাই করল। কষ্ট হলেও দোলনাটা ভদ্রলোকের গাড়িতে তুলে দিল। ভদ্রলোকও সাহায্য করলেন। এরপর ভদ্রলোক কৌরবকে বললেন, হ্যাঁ, এবারে আপনার দাম ফেরত দিতে হয়। কত দাম নিয়েছিলেন আমার দাদা? 900 টাকা। এই তো বিল রয়েছে। না 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 না, বিল দেখাতে হবে না। এই ধরুন আপনার 900 টাকা। আপনারা হলেন গিয়ে সব রেসপেক্টেবল কাস্টমার। আচ্ছা আচ্ছা, আজ তবে চলি। এই বলে ভদ্রলোক গাড়ি স্টার্ট করে চলে গেলেন। কৌরবও এবারে তার বাড়ির দিকে ফিরে আসছিল। ঠিক এই সময় এক ভদ্রলোক কৌরবকে ডাকেন। আরে মিস্টার দত্ত, আপনি? কৌরব একটু বিস্ময়ের সঙ্গে বলে, তা আপনি? আমি তো দোলনাটা ফেরত দিতে এসেছিলাম। দোকানের মালিক ভদ্রলোক বলেন, তা আজ তো দোকান বন্ধ হয়ে গিয়েছে। আমি দোকান বন্ধ করে সামনে ফিরিঙ্গি কালীবাড়িতে কালী প্রণাম করতে গিয়েছিলাম, তাই দেখা হলো। তা কাল একবার না হয়? না, কাল তো বন্ধ। রোববার, সোমবার দোলনাটা নিয়ে আসবেন কেমন? কিন্তু আমার কাজ তো হয়ে গেছে। মানে কেন? আপনার ভাইয়ের সঙ্গে একটু আগে দোকানের সামনে দেখা হলো, তিনি দোলনাটা ওর গাড়িতে করে নিয়ে গেছেন। তিনি অবশ্য বলছিলেন আপনি খুব অসুস্থ, তাই দোকানে আসছেন না। কিন্তু এখন তো দেখছি, দাঁড়ান, আমার ভাই দোলনা ফেরত? তার লোকটি কেমন দেখতে ছিল বলুন তো? সুন্দর, স্মার্ট, মধ্যবয়সী এক ভদ্রলোক। একখানে অ্যাম্বাসেডার ছিল। সাদা রঙের অ্যাম্বাসেডার? হ্যাঁ, ঠিক বলছেন। তা আপনি দোলনাটা ফেরত দিলেন কেন? কৌরব সংক্ষেপে ভদ্রলোককে সব ঘটনার কথা করলে বলল। ভদ্রলোক সব শুনে বললেন, দোলনাটা আপনারা যখন নিচ্ছিলেন মিস্টার দত্ত,
তখনই আমি আপনাদের কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনারা কিছু জানতে আগ্রহী ছিলেন না। আসলে দোলনাটা আপনাদের এত পছন্দ হয়েছিল যে তখন আর অন্য কোনো কথা জানবার কোনো আগ্রহ ছিল না। এটাই স্বাভাবিক, কোনো জিনিস খুব পছন্দ হলে এমনটাই হয়। আর তখন আমি ভাবলাম আসল ঘটনা বলে দিয়ে আপনাদের মনে কোনো সন্দেহের ছায়া আগে থেকে ফেলেই বা লাভ কি, দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। আমি ভাবতেও পারিনি দোলনাটার ওপর ওদের এত লোভ ছিল, ওদের মেয়ের জন্য ছিল এত গভীর ভালোবাসা। আপনি কি বলছেন? আমি কিন্তু এখনো পর্যন্ত আপনার কোনো কথা পরিষ্কার করে বুঝতে পারছি না। আপনি দোলনার ব্যাপারটা আমাদের একটু খুলে বলুন। আমি কাকে ওটা ফেরত দিলাম? কে আমাকে টাকা দিল? কি ব্যাপার? গৌরবের চোখ মুখ বিস্ময়ে একেবারে যাকে বলে ছবির মতো। ফার্নিচারের দোকানের মালিক ভদ্রলোক মিস্টার চৌধুরী বললেন, হাতে আপনার কিছু সময় থাকলে আসুন, কোথাও বসা যাক মিস্টার দত্ত, ঘটনাটা আপনাকে বলি। বেশ, চলুন, ওই উল্টো দিকের ফুটপাতে ওই চায়ের দোকানটাতেই বসা যাক। হ্যাঁ, তাই চলুন। ওরা চায়ের দোকানে ঢুকে 2 কাপ কফির অর্ডার করলো। এবারে মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন, জানেন মিস্টার দত্ত, একদিন দুপুরে একা দোকানে বসে আছি। এই সময় এক ভদ্রলোক আর ভদ্র মহিলা স্বামী স্ত্রী দুজনে আমার দোকানে এলেন। ভদ্রলোকের পরনে দামি স্যুট, সুন্দর চেহারা। ভদ্র মহিলাকেও সুন্দরী বলা চলে, বেশ বাস চমৎকার। ওরা এসে আমাকে একটা ডিজাইন দিয়ে বলেন, পারবেন এমনি একটা দোলনা করে দিতে? আমি বললাম, কেন পারবো না? না, অনেক দোকানে ঘুরেছি, কেউ অর্ডার নেয়নি। বললেন ওরা, এমন ডিজাইন কাঠের ওপর করা শক্ত কিনা? ঠিক তাই। তবে কি জানেন, আমার আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের অন্তর্গত বরিশালের রায়পাশা গ্রামে। রায়পাশা গ্রামটি নদী, খাল আর নানান সবুজ গাছ আর ধানের খেতে ঘেরা। বিশেষ করে কাঠের কাজ এখানে খুব সুন্দর হতো। এই গ্রামের অনুকূল চন্দ্র বসুর বাড়ির দুর্গাপুজোর কাঠামোর কাজ বাংলা সংস্কৃতির এক কৃতি উদাহরণ। আর সেই কাজ করতেন আমার ঠাকুরদা, বাবা। আর আমি সেই ছুতরের ঘরের ছেলে, পারলে এই ডিজাইন আমিই করতে পারবো। তাছাড়া কলকাতা আর্ট কলেজ থেকে আমি পাশ করা লোক। বিশেষ করে কাঠের ওপর খোদাইয়ের কাজে আমি অনেক পুরস্কার পেয়েছি। তাই পারলে কাজ আমি পারবো। এরপর ভদ্রলোক আর ভদ্রমহিলা মাঝে মাঝেই আসতেন, দেখে যেতেন আমার কাজ কেমন এগোচ্ছে। ওরা একটা সাদা অ্যাম্বাসেডারে আসতেন, ভারী ভদ্র ছিলেন দুজনে। পরে জেনেছিলাম ভদ্রলোকের নাম ছিল রাজীব ঘোষ। এরপর একদিন আমার কাজ শেষ হলো, ওরা এলেন, বললেন কাল এসে আমার দোকান থেকে দোলনা নিয়ে যাবেন। শুধু তাই নয়, কালকে ওদের মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসবেন বললেন। আমি বললাম, এ তো খুব আনন্দের কথা। আমিও বসতে পারছিলাম না আগে থেকে, তবে আমার খুব আগ্রহ ছিল আপনার আদরের কন্যাটিকে দেখার। অবশ্যই কাল মামনিকে সঙ্গে নিয়ে আসবেন। এই কথা হলো। পরের দিন আমি দোলনাটা একেবারে ডেলিভারি দেওয়ার জন্য বসে আছি। কিন্তু সকাল গড়িয়ে গেল, বিকেল চলে যায়, সন্ধ্যা নামলো অনেকক্ষণ, কিন্তু না, মিস্টার ঘোষ বা ওরা কেউ এলেন না। ভাবলাম হয়তো কোনো কাজে আটকে গেছেন। তাছাড়া ভদ্রলোক আসেন শহরতলি থেকে, নিশ্চয়ই কাল আসবেন। পরের দিনও এলেন না, তার পরের দিনও নয়। এবারে কেমন একটা দুশ্চিন্তা হলো। রাজীববাবু ওর বাড়ির টেলিফোন নম্বরটা আমাকে দিয়েছিলেন। চতুর্থ দিনে তাই সেই নম্বরে ফোন করলাম। আচ্ছা, এটা রাজীব ঘোষের বাড়ি? জানতে চাইলাম। ওর কাজের লোক বলল, হ্যাঁ বলুন। আমি বললাম, আমি বউবাজারের এক ফার্নিচারের দোকান থেকে কথা বলছি। ওর একটা
দোলনা রেডি হয়ে পড়ে আছে, 3 দিন আগে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু আপনাকে আর কি বলবো, ওদের কাজের লোক বললেন। আমি ওদের বাড়ির চাকর বলছি, সেই আমিও চোখের জল ধরে রাখতে পারছি না। বাবু বৌদি খুকুমনিকে নিয়ে সেদিন দোলনা আনতে বেরিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 3 জনে একসঙ্গে মারা যান। তাই ওই দোলনা আর এই বাড়িতে দরকার নেই বাবু। আমি কথা বলার ক্ষমতা হারিয়ে এরপর সেদিন ফোনটা ছেড়ে দিয়েছিলাম। সেই সঙ্গে দোলনাটা আমার দোকানে পড়েছিল। এরপর আপনারা এসে সেই দোলনা পছন্দ করে কিনে নেন। তাহলে যে ভদ্রলোক একটু আগে দোকান থেকে আমার কাছ থেকে মানে আপনার ছোট ভাই বলে যিনি পরিচয় দিলেন, তিনি কে? আপনার বর্ণনা থেকে আমার মনে হয় মিস্টার রাজীব ঘোষ নিজে এসেছিলেন, কারণ ওই দোলনাটার প্রতি তাঁর অসাধারণ আগ্রহ ছিল। সেই দোলনা অন্য কেউ ব্যবহার করবে এটা বোধহয় ওরা মেনে নিতে পারেননি। দোলনার শোকে ওর আত্মা সহ্য করতে পারছিল না। ওই দোলনা অন্য কোনো পরিবারে থাকবে। তাছাড়া এমন ঘটনা তো কতই হয় গৌরব বাবু। তাহলে আমাকে যে টাকাগুলো ফেরত দিলেন, তার টাকাটা কি আপনি ভালো করে দেখেছেন? নিশ্চয়ই, এই তো আমার বুক পকেটে টাকা। এ কি, টাকাটা কোথায় গেল? পরিষ্কার টাকাগুলো আমি আমার শার্টের বুক পকেটে, না পকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা? সব সম্ভব মিস্টার দত্ত, কারণ আপনার টাকা ফেরত পাওয়াই তো অসম্ভব ব্যাপার। তাহলে দোলনাটা সেই লোকটা নিয়ে গেল কি করে? সেখানেও নিশ্চয়ই কোনো রহস্য আছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। বাড়িতে এসব কথা স্ত্রীকেও বলবেন না, তাতে মানসিকভাবে উনি আহত হতে পারেন। চলুন, আপনাকে আপনার গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছি। ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাড়ি যাবেন। এই বলে ওরা এগোতে থাকে। কৌরবের গাড়ির কাছাকাছি এসে প্রথম কৌরবই নজর করল সেই দোলনাটা তার গাড়ির সামনে ভেঙে দুমড়ে পড়ে আছে। কৌরব বিস্ময়ের সঙ্গে মিস্টার চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখুন মিস্টার চৌধুরী, এই সেই দোলনা, দেখুন কে যেন ভেঙে দুমড়ে ফেলে দিয়ে গেছে। খুব ভালো হয়েছে কৌরব বাবু, আর এ নিয়ে কোনো ঘটনা ঘটবার কারণ থাকলো না। দোলনাটাই তো সে তার নিজের হাতে শেষ করে দিয়েছে। এবারে আপনি শান্ত মন নিয়ে বাড়ি যান। আপনার ছেলের জন্য আমি আর একটা নতুন দোলনা করে দেব। সেই ভালো মিস্টার চৌধুরী। এই বলে কৌরব বাড়ির উদ্দেশ্যে গাড়ি ছাড়লে। কিন্তু সে কি করবীকে এত সব ঘটনার কথা বলবে? গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।